সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং ভালোভাবে নবীন বরণ উৎসব যদিও বাসা থেকে তবে উদযাপন করতেছো। কারণ জীবনের এইটা মুহূর্ত, এই উচ্চ মাধ্যমিক শ্রেণী, এই মুহূর্তটা উদযাপন করা নবীন বরণ কলেজ লাইফ, এটা একটা ভিন্ন। কিন্তু যদিও এই পরিস্থিতিতে তুমি মনে করতেছো যে আসলে সেটা না, কিন্তু তুমি হয়তো পাবে সে সময়। কিন্তু তারপরও একটা জিনিস হচ্ছে, সেটা হলো যে তুমি এখন বাসায় বসে খাচ্ছ, ক্লাসও দেখতে পাচ্তেছো, এটাও একটা আনন্দ। তো আমরা আজকে পড়া শুরু করতে চাচ্ছিলাম। আমাদের টপিকসটা আছে, আমি মোহাম্মদ আব্দুল হামিদ, সহকারী অধ্যাপক, রসায়ন বিভাগ। তার মানে বুঝতেই পারতেছো আমি আসলে কি পড়াবো। আমি পড়াবো রসায়ন বিষয়। রসায়ন হ্যাঁ, রসায়ন নামটা শুনলেই মনে হয় যে এর মধ্যে রস আছে। কেউ কেউ বলবে যে না, এটা রসকসহীন। আবার যারা একটু ভালো বুঝবে, তারা বুঝবে যে এখানে অনেক রস এবং এখানে আনন্দ আছে। বুঝতে পারলে প্রতি মুহূর্তেই আনন্দ পাওয়া যায়। তো আমি চাচ্ছি প্রথমে আমার রসায়ন প্রথম পত্র, এই রসায়ন প্রথম পত্রের অধ্যায় ভিত্তিক পরিচয়টা একটু দেওয়ার জন্য। 1 নম্বর অধ্যায়, ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার। 2 নম্বর অধ্যায়, গুণগত রসায়ন, গুণগত রসায়ন। 3 নম্বর অধ্যায়, মৌলের ধর্ম এবং রাসায়নিক বন্ধন। 4 নম্বর অধ্যায়, রাসায়নিক পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন। 5 নম্বর অধ্যায়, কর্মমুখী রসায়ন, কর্মমুখী রসায়ন। এই 5টি অধ্যায় মিলে তোমার রসায়ন প্রথম পত্র। এখন ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, এটার কাজ হইল ল্যাবরেটরিতে আমি প্রবেশ করব, ল্যাবরেটরিতে আমি প্র্যাকটিক্যাল করব। প্র্যাকটিক্যাল করার সময় যন্ত্রপাতিগুলো কিভাবে ব্যবহার করব, যন্ত্রপাতিগুলো কিভাবে পরিষ্কার করব, কোন বিকারক কোথায় রাখলে ভালো থাকবে, কোথায় কোন বিস্ফোরক, কোনটি বিস্ফোরক, কোনটি বিস্ফোরক না, এই জিনিসগুলো সংক্রান্ত যে ল্যাবরেটরির নিরাপত্তার প্রশ্ন, সেই নিরাপত্তার প্রশ্ন। অর্থাৎ ল্যাবরেটরিতে আমি কাজ করতে গেলে আমাকে কি পরতে হবে, এই আমার মাস্ক পরতে হবে, আমার অ্যাপ্রন পরতে হবে, আমাকে হ্যান্ড গ্লাভস পরতে হবে, তারপরে তোমার হলো নিরাপদ চশমা পরতে হবে। কারণ ল্যাবরেটরিতে অনেক ধরনের রাসায়নিক বিক্রিয়া হয়, অনেক তাপ উৎপন্ন হয়, অনেক সময় বিস্ফোরণ হতে পারে, অনেক সময় অ্যাসিড মানে ছড়িয়ে আসতে পারে। এই সব কারণে কিভাবে আমি নিরাপদ থাকতে পারি, সেটা হলো 1 নম্বর অধ্যায়। 2 নম্বর অধ্যায়, গুণগত রসায়ন, এটা আমি পরে আসতেছি, কারণ এটাই আমি শুরু করব। মৌলের পর্যায়ভিত্তিক ধর্ম আমাদের এক স্যার শুরু করছেন এবং এটা উনি এ বিষয়ে বলছেন। রাসায়নিক পরিবর্তন, তার মানে আমরা জানি আমাদের এই যে যত কিছু হয়, এটার আমরা 2টা অংশ, একটা ভৌত পরিবর্তন, একটা রাসায়নিক পরিবর্তন। ভৌত পরিবর্তন রাসায়নিক বিক্রিয়া না। তো যত পরিবর্তন, তার মধ্যে রাসায়নিক পরিবর্তন মানে রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে কি ধরনের পরিবর্তন, তাপমাত্রা, চাপ, তারপরে প্রভাবক, বিভিন্ন নিয়ামকের প্রভাব, তারপরে কিভাবে কোন বিক্রিয়া তাপ তাপহারী, এই জিনিসগুলো নিয়েই এখানে মূলত আলোচনা হবে। সব শেষে
কর্মমুখী রসায়ন এই চ্যাপ্টারটি হলো তোমাদের জন্য আনন্দদায়ক। তুমি কিভাবে এই যে গত কোরবানি ঈদে কোরবানির মাংস সংরক্ষণ করবে, কিভাবে তুমি বর্তমানে ইলিশ মাছ প্রচুর, ইলিশ মাছ কিভাবে তুমি অনেকদিন সংরক্ষণ করতে পারবে, লবণ দিয়ে নোনা ইলিশ, তারপরে তোমার হলো বিভিন্ন ধরনের কসমেটিক্স পারফিউমেরি তৈরি, এই জিনিসগুলো হলো এই চ্যাপ্টারে। এই চ্যাপ্টারটা আমরা আমাদের জন্য আমরা যখন পড়াই টিচারেরা তখন আমরা 2-3টি ক্লাস নিয়ে শেষ করে দিই, কিন্তু চাপ তোমার ওপর, তোমাকে পড়তে হয়, কারণ এখানে জ্ঞানমূলক প্রশ্ন অনেক বেশি, আর জ্ঞানমূলক প্রশ্নের কারণে তোমাকে টু দ্য পয়েন্ট পড়তে হবে। আর তোমার হলো 1 নম্বর অধ্যায় ল্যাবরেটরি নিরাপদ প্রয়োগ, এখানেও আমরা 6-7টা ক্লাসের মধ্যে আমরা শেষ করে দেই, কিন্তু তোমাদের এখানেও প্রচুর জ্ঞানমূলক প্রশ্নের জন্য টু দ্য পয়েন্ট রিডিং করতে হয়, কারণ আমাকে মানে 25টা এমসিকিউ পাইতে গেলে আমার কোনো এমসিকিউ মিস না হলে আমাকে ভালোভাবে পড়তে হবে, বুঝে পড়তে হবে, কথা বুঝছি। আর আমি এখন যেটা বলি আমার গুণগত রসায়ন, এই গুণগত রসায়ন যেটা সেটা 4টা অংশে বিভক্ত। পুরাতন সিলেবাসে ছিল এটার একটা অংশ নাম পরমাণুর গঠন, পরমাণুর গঠন এইটাই ছিল পুরাতন সিলেবাসে একটা অধ্যায়, কিন্তু এর সঙ্গে যুক্ত করা হলো 1 অংশ 2 বিকিরণ বা রেডিয়েশন, যাকে আমরা বর্ণালী বলবো, বর্ণালী, এখান থেকে বর্ণালীর ব্যাখ্যা পাওয়া যাবে, বর্ণালী। 3 দ্রাব্যতা, দ্রাব্যতা গুণফল এবং আয়ন শনাক্তকরণ, আয়ন শনাক্তকরণ। এখান থেকে তুমি দ্রাব্যতা মানে কোন বস্তু কাতে দ্রবীভূত হয়, কিভাবে হয়, এই জিনিসগুলো আলোচনা হবে, এবং এখান থেকে তুমি বিভিন্ন সল্ট, লবণ, লবণের ক্যাটায়ন অ্যানায়ন বিভিন্ন অদক্ষেপণের মাধ্যমে কিভাবে আমরা শনাক্ত করতে পারি সেই শনাক্তকরণটা আমরা এখানে আলোচনা করব। 4 পৃথকীকরণ, পৃথকীকরণ পদ্ধতি, একাধিক উপাদানের মিশ্রণ থেকে উপাদানগুলোকে কিভাবে পৃথক করা যায় সেই পৃথকীকরণ পদ্ধতি। তার মানে আমার এই গুণগত রসায়ন আসলে 4টি অংশে বিভক্ত এবং বিশাল বড় একটা চ্যাপ্টার। আমি মনে করি এসএসসিতে তুমি কেমিস্ট্রি বইতে পড়ছো, গুণগত রসায়ন এবং যদি আমি 3 নম্বর অধ্যায় ধরি তাহলে এই 2টা অধ্যায় মিলেই তোমার মানে এসএসসির বইয়ের চেয়ে সিলেবাস বড় হবে, এরকম একটা অবস্থা। তাহলে বলো আমরা গুণগত রসায়ন, এবং গুণগত রসায়নের আমরা প্রথম শুরু করব পরমাণুর গঠন। পরমাণুর গঠন শুরু করব। পরমাণুর গঠন মানে ওখানে ইলেকট্রন বিন্যাস, পরমাণুটা কিভাবে গঠিত হয়, ইলেকট্রন বিন্যাস, পরমাণুর কেন্দ্রে প্রোটনগুলো কিভাবে থাকে, পরমাণুর নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রনগুলো কিভাবে সজ্জা থাকে, বিন্যাস, এই জিনিসগুলো নিয়ে প্রথম। তারপরে আমরা বর্ণালীতে যাব, তারপরে দ্রাব্যতা, দ্রাব্যতা গুণফল এবং আয়ন শনাক্তকরণ। এখন আমি বলি আমরা এটা শুরু করার আগে কিছু প্রাথমিক আলোচনা আমরা করে নিতে চাই। তো আমি প্রথমেই বলি আমি ছাত্র হিসেবে খুব ভালো ছিলাম না, হলে আমি কেমিস্ট্রিতে অনার্স করছি। আমি এখন যাদের পড়াচ্ছি তারা সবাই আমার চেয়ে ভালো, ম্যাক্সিমাম জিপিএ 5, জিপিএ 4। আমার যে দেখো ওই সময়ের রেজাল্ট যদি করি তাহলে আমার জিপিএ 4ও হবে না। ওই সময়ের রেজাল্টকে যদি আমি জিপিএ কনভার্ট করি তাহলে জিপিএ 3 কোনো রকম হলেও হতে পারে, কিন্তু তারপর আমি আজকে একজন শিক্ষক, আমি আবার তোমার মতো ভালো ছাত্রদেরকে আমি পড়াচ্ছি। কিন্তু তো এখন প্রশ্ন, স্যার তাহলে তো আমরা এত ভালো করছি, তাহলে আমাদের, হ্যাঁ অবশ্যই তোমরা আরো ভালো করো,
করবে। আমি অত ভালো ছিলাম না, ফলে আমি অনার্স পড়ছি, পড়ে আমি এখন সর্বশেষ চেষ্টা করছি, পরে আমি শিক্ষক হিসেবে জয়েন করছি। তুমি শিক্ষক, তুমি অন্য পেশা চিন্তা করো, তুমি ডাক্তার হবে, তুমি ইঞ্জিনিয়ার হবে, তুমি ইউনিভার্সিটি টিচার হবে, ভাইস ভার্সা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ইউনিভার্সিটি টিচার, তোমার কোনটা চয়েস সেটা। তবে লক্ষ্য থাকতে হবে। আমরা গ্রাম থেকে এসেছি, আমাদের লক্ষ্য এরকম ছিল না, কিন্তু তোমার লক্ষ্য আজকে থাকতে হবে কি। আমি দেখো এসএসসিতে তোমার প্রায় 50,000 বা কত, প্রায় অনেক জিপিএ প্রায় লাখখানেকের কাছাকাছি মনে হয় এসএসসিতে। তো ইন্টারমিডিয়েটে তুমি পাশ করার পর আসল জীবনটা গঠন হয় কিন্তু ইন্টারমিডিয়েট পরে। তুমি যখন উচ্চ মাধ্যমিক পাশ করবে, পাশ করে কোথায় ভর্তি হবে? আমি যদি জিজ্ঞাসা করি তুমি কি হতে চাও, কেউ বলবে ডাক্তার, কেউ বলবে ইঞ্জিনিয়ার, কেউ বলবে আমি ইউনিভার্সিটি টিচার হব, কেউ বলবে আমি ইউনিভার্সিটিতে এই সাবজেক্ট পড়ব, স্পেশালিস্ট, বিভিন্ন জনের বিভিন্ন ধরনের তবে ম্যাক্সিমামেরই টার্গেট এই মুহূর্তে স্বপ্ন হয় ডাক্তার, ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার ডাক্তার। তারপরে আবার কিছু আছে যেটা দেখা যাচ্ছে যে না, ওরা ইঞ্জিনিয়ার ডাক্তার না, ওরা আবার ইউনিভার্সিটির ভালো সাবজেক্টে পড়বে। হ্যাঁ, খুব ভালো। তো এই যে আমি যে বলছি আমি ইন্টারমিডিয়েট পাশ করে ভালো সাবজেক্টে পড়ব, এর জন্য আমার এখন প্রশ্ন হলো, তুমি এখন পর্যন্ত এসএসসি পাশ করে আসছো, জিপিএ 5 নিয়েছো, তাছাড়া কেউ যদি জিপিএ 5-এর নিচেও পায়, ওকে, কোনো সমস্যা নেই, তুমি ইন্টারমিডিয়েটটা ভালো করো। ইন্টারমিডিয়েট রেজাল্টের গুরুত্বটা কিরকম দেখো। এসএসসির কোনো ভর্তি পরীক্ষায় ইন্টারমিডিয়েট পাস করার পর যখন তুমি ভর্তি পরীক্ষা দিতে যাবে বিভিন্ন প্রতিষ্ঠানে, ভর্তি পরীক্ষার ক্ষেত্রে এসএসসি জিপিএ কে গুণ করা, জিপিএ 5 কে গুণ করা হয় 8 দিয়ে, 40। কিন্তু ইন্টারমিডিয়েট জিপিএ কে গুণ করা হয়, দেখো জিপিএ 5 12 দিয়ে। তাহলে এসএসসি জিপিএ কে গুণ করলো কত দিয়ে? 8 দিয়ে। ইন্টারমিডিয়েট জিপিএ কে গুণ করলো কত দিয়ে? 12 দিয়ে। তাহলে এখন বলো কোনটার গুরুত্ব বেশি? ইন্টারমিডিয়েটের গুরুত্ব, জিপিএ 5 এর গুরুত্ব অনেক বেশি। এসএসসিতে একটা ছেলে জিপিএ 4.8 পেয়েছে, এসএসসিতে জিপিএ 4.8, 8 দিয়ে গুণ করলে তোমার কত আসবে দেখো। সেই ছেলেটি ইন্টারমিডিয়েট জিপিএ 5 পেয়েছে, 60 পেয়ে গেল। কিন্তু একটি ছেলে এসএসসিতে জিপিএ 5 পেয়েছে, সে 40ই পেল। ওই ছেলেটি আবার ইন্টারমিডিয়েটে 4.8 পেল। তাহলে বলো স্কোর কার বেশি? দেখবে স্কোর বেশি এসএসসিতে যে 4.8 পেয়েছে কিন্তু ইন্টারমিডিয়েট জিপিএ 5 পেয়েছে, তার স্কোর বেশি, সে তোমার চেয়ে এগিয়ে গেল। তার মানে আমার ইন্টারমিডিয়েটের রেজাল্টটা খুব গুরুত্বপূর্ণ। এখন ইন্টারমিডিয়েট রেজাল্টের গুরুত্ব কেন এত বেশি? কথা, ইন্টারমিডিয়েট রেজাল্টের গুরুত্ব খুব বেশি। এবার তুমি বলো তো একটা কথা, আমি ইন্টারমিডিয়েট পাস করার পর বুয়েটে, মেডিকেলে, ইউনিভার্সিটিতে যে ভর্তি পরীক্ষাটা দেব, সেই ভর্তি পরীক্ষাটা কোন বইয়ের উপর হয়? তুমি বলবে স্যার ইন্টারমিডিয়েট বইয়ের উপর। তাহলে তুমি এখন প্রশ্ন বলো, তুমি এখন থেকে এই 1 থেকে 10 পর্যন্ত যা পড়ে আসছো সেটা তোমার বেসিক, কিন্তু এখন যা পড়বে সেটা তোমার জীবন গঠনে সাহায্য করবে। স্যার তাহলে কি আমার আগের পড়াগুলো, এইটা না পড়লে তো তুমি এখন পড়তে পারতে না। ওই যোগ্যতার কারণে তুমি এখন ইন্টারমিডিয়েট বই রিভিশন দেবে, ইন্টারমিডিয়েট বই রিডিং করতে পারো, তুমি ইন্টারমিডিয়েট বই বুঝতে পারো। তার মানে এসএসসি পর্যন্ত তোমাকে ইন্টারমিডিয়েট বই পড়ানো যোগ্যতার জন্য করানো হয়েছে। আর মূলত ইন্টারমিডিয়েট বইটাই তোমার জীবন গঠনে সহায়তা করবে। তুমি ডাক্তার হতে চাও, ডাক্তারের ভর্তি পরীক্ষা দেবে কোন বই থেকে? উচ্চ মাধ্যমিক বই থেকে। তুমি ইঞ্জিনিয়ার হতে চাও, ইঞ্জিনিয়ারিং এর পরীক্ষাটা হবে কোন বই থেকে? উচ্চ মাধ্যমিক বই থেকে। তাহলে এখন প্রশ্ন, তাহলে আমি আমার কি হতে চাই
এটা ডিপেন্ড করবে উচ্চ মাধ্যমিক বই এর মাধ্যমে আমি কি হতে পারি। ইন্টারমিডিয়েট সেজন্য উচ্চ মাধ্যমিক বই রেজাল্টেরও গুরুত্ব বেশি, উচ্চ মাধ্যমিক বইয়েরও গুরুত্ব বেশি। এখন প্রশ্ন, উচ্চ মাধ্যমিক বইয়ের আমরা বলছি যে উচ্চ মাধ্যমিক বই থেকেই মূলত তোমার ভর্তি পরীক্ষা হয় এবং ওই পরীক্ষা দিয়েই তুমি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে তোমার হলো বুয়েট, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, ইউনিভার্সিটি তুমি বিভিন্ন জায়গায় সফলতার সাথে মানে তোমার করবে, চান্স পাবে বা অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়ে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। এখন এই ক্ষেত্রে একটা জিনিস আমরা বলি যে দেখো এসএসসির তুলনায় ইন্টারমিডিয়েটের সিলেবাসটা অনেক বড়। এক, রেজাল্টের গুরুত্ব বেশি। এসএসসিতে তুমি দেখেছো তোমার 26 মাস সময়, 24 মাস, 24 এবং 2 26 মাস সময় নিয়ে এসএসসির পরীক্ষাটা দিয়েছো, সিলেবাস শেষ করার জন্য 26 মাস সময় পেয়েছো। কিন্তু ইন্টারমিডিয়েট এবারের সিচুয়েশনটা ভিন্ন, কিন্তু নর্মালি ইন্টারমিডিয়েট সময় পাওয়া যায় 21 মাস। জুলাইয়ে ক্লাস শুরু হয়, এপ্রিলে পরীক্ষা হয়, 21 মাস। তাহলে এখন প্রশ্ন, এসএসসির সময় সিলেবাস ছোট, সময় বেশি, কিন্তু ইন্টারমিডিয়েট সিলেবাস বড়, সময় কম। আর একটা জিনিস সাথে সাথে দেয়, সেটা হলো তুমি এখন বড় হয়ে গেছো, তুমি বাসায় স্লোগান দিচ্ছ আমি এখন বড় হয়ে গেছি, আমি একাই বেড়াবো, আমি স্বাধীন, স্বাধীনতা বেড়ে গেছে। তাহলে বলো পারস্পরিক দ্বন্দ্ব, এক সিলেবাস বড় করলো, রেজাল্টের গুরুত্ব বাড়িয়ে দিল, ওই বইটার উপর ভর্তি পরীক্ষা হবে, হয়ে আমার জীবন গঠন হবে। আবার আমি ওই বই দেখো, আবার বলছি সিলেবাস বড়, তোমাকে দিল সময় কম, রেজাল্টের গুরুত্ব বেশি, ওই বইটার উপর আবার ভর্তি পরীক্ষা হয়ে আমি আমার জীবন গঠন হবে, বুয়েট, মেডিকেল, ইঞ্জিনিয়ার যা পায় কি হতে চাই সেটা নির্ভর করে। আবার উল্টে দিল কি, স্বাধীনতা বাড়িয়ে দিল, দিয়ে তোমার সাথে এখন খেলা শুরু করলো ইন্টারমিডিয়েট। দিয়েছি স্বাধীনতা, এপাশেও কঠিন করে দিয়েছি, তুমি কোনটা গ্রহণ করবে? স্বাধীনতা মানে নিজের অধীনতা। তুমি যদি আমি আমি স্বাধীনতা ভোগ করব, আমি স্বাধীনতা ভোগ করব, তাহলে ওই ইন্টারমিডিয়েট তোমাকে অক্টোপাসের মতো আষ্টে পৃষ্ঠে ধরবে। আমি সিরিয়াস হব, আমি এই মুহূর্তে স্বাধীনতা নেব না, আমি ইন্টারমিডিয়েট পরে ভর্তি পরীক্ষার পর ভালো জায়গায় চান্স পেয়ে স্বাধীনতা নেব, ভালো করবে। এসএস ইন্টারমিডিয়েট স্বাধীনতা নেব, স্বাধীনতা নিতে গেলেই ইন্টারমিডিয়েট কারণ এর খেলবে। এই খেলাটার মধ্যে তোমাকে বলা হবে তুমি কোনটা চুজ করো, আমি স্বাধীনতা ভোগ করব না আমি স্বাধীনতা দেশে কিন্তু আমি স্বাধীনতা নেব না। যদি আমি স্বাধীনতা না নেই, যদি আমি স্বাধীনতা না নিয়ে এই সময়টাও আমি অধীন থেকে আমি যদি সিরিয়াসলি পড়াশোনা করি, তাহলে আমি ডাক্তার হতে পারি, আমি ইঞ্জিনিয়ার হতে পারি, আমি ইউনিভার্সিটি টিচারের জন্য যোগ্য হতে পারি। আর যদি আমি হয়ে যাই, আমি স্বাধীন। কথা বুঝছি তো? এই বিষয়ে আমরা বলি, আমরা ঢাকা কলেজে করি কি, আমাদের ঢাকা কলেজের ছেলেদের একটা চুল ছোট রাখি। কেন? ঢাকা কলেজের একটা স্লোগান, চুল ছোট রাখবো, সামাজিক অনুষ্ঠানে যোগ দেব কম, কারণ চুল ছোট রাখলে লজ্জা পায়, সামাজিক অনুষ্ঠানে কম যোগ দেবে। লেখাপড়া ভালো করব, বুয়েট মেডিকেলে চান্স পাবো, চুল আপনা আপনি বড় হবে। বুয়েট মেডিকেলে ভর্তি হব, চুল আপনা আপনি বড় হবে, তখন আর চুল কাটার কোনো নাই, চুল নিয়ে কেউ কোনো চিন্তা করবে না। এখন যদি আমি মনে করি আমার খুব চেহারা ভালো করতে হবে, আমার চুল বড় রাখতে হবে, নো বাবা, কোনো আকর্ষণ নাই তোমার এখন কোনো ডিমান্ড নাই। ইন্টারমিডিয়েট পাস করার পর তুমি বুয়েটে ভর্তি হও, তুমি মেডিকেলে ভর্তি হও, তুমি ইউনিভার্সিটির ভালো সাবজেক্টে ভর্তি হও, তোমার ডিমান্ড শুরু হবে তখন থেকে। তখন চুল থাকলো কি থাকলো না সেটা ব্যাপার না। কিন্তু এখন যদি তুমি ফ্যাশন করো, ফ্যাশন যত করবে রেজাল্ট বিপরীত প্রতিক্রিয়া হবে রেজাল্টে। আর যদি রেজাল্ট ভালো না হয়, ইন্টারমিডিয়েট পাসের পর তোমার কোনো ডিমান্ড নাই, তোমার কোনো গুরুত্ব নাই, আজীবন চেহারা খারাপ হবে।
মনে আগুন যন্ত্রণা বাড়বে, ঘুম হবে না, চেহারা খারাপ হবে। আর এখন তুমি পড়ো বেশি করে, এখন তোমার কোনো কথা নেই, শুধু পড়া। পড়া বলতে বুঝে পড়া। কেমিস্ট্রি আমি যদি বুঝে পড়ি তাহলে আমি অনেক কিছু পারবো, মুখস্থ করা লাগবে না। হ্যাঁ, কেমিস্ট্রিতে অনেক ছোট ছোট জিনিস, কিন্তু জিনিসগুলো বুঝে পড়লে অনেক ভালো। সেই জন্য আমি বলছি, দেখো, স্বাধীনতা দিছে, স্বাধীনতা ভোগ করা যাবে না, স্বাধীনতা ভোগ করব না। এক, এই মুহূর্ত ইন্টারমিডিয়েট সময়টা পর্যন্ত বাবা মায়ের অধীনেই থাকবো, যা বলবে তাই শুনবো, সেভাবেই পড়ালেখা করব, ভর্তি পরীক্ষায় ভালো করব, রেজাল্ট ভালো করব, ওকে, আমি স্বাধীন, প্রকৃত স্বাধীন। তখনই হবে। তুমি বুয়েটে ভর্তি হলেই তোমাকে বলবে ভাইয়া, তোমাকে বলবে আপু, মেডিকেলে ভর্তি হলেই ডাক্তার, ভাইয়া আপু। এই যে এই ডাক শোনা সবার জন্য সম্ভব হয় না। এর জন্য তাইলে বলো, তুমি এই যে ইন্টারমিডিয়েটে এখন পরীক্ষার্থী 14 লাখ, সায়েন্স 5-7 লাখ, তার মধ্যে বুয়েট মেডিকেলে চান্স পাবে কত? বুয়েট মেডিকেল মিলে সিট 5,000, অন্যান্য ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি মিলে 7-8 হাজার, 10 হাজার। তাহলে কিন্তু সবাই টার্গেট, আমি বুয়েটে, আমি মেডিকেলে, সবাই অলরেডি কোচিংয়ে ভর্তি হয়ে গেছে বুয়েট মেডিকেল ইউনিভার্সিটি। তাহলে বলো, টোটাল সবাই চাচ্ছে আমি এই জায়গায় চান্স পাবো, এই জায়গায় আমাকে নিতেই হবে, কিন্তু সিট তো লিমিটেড। তার মানে প্রতিযোগিতায় যাইতে হবে। আর প্রতিযোগিতা যাওয়ার জন্য বই, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ, বোটানি, জুলজি, বাংলা, ইংলিশ, কোনো সাবজেক্ট না, সব সাবজেক্টেরই গুরুত্ব আছে, বিভিন্ন জায়গায় বিভিন্নটার গুরুত্ব। বুঝছি? আমি এই জন্য বলছি স্বাধীনতা ভোগ করব না। আমি রিকোয়েস্ট করি সব স্টুডেন্টকে, আমার ঢাকা কলেজ সহ অন্য সব কলেজের স্টুডেন্টকে, বাবা এই মুহূর্তে স্বাধীনতা দিয়েছে, কিন্তু আমি প্রকৃত স্বাধীন না, আমি ভুল বুঝে এই স্বাধীনতা ভোগ করব না। আমরা শুধু এখন মনোনিবেশ করব কিভাবে আমাকে ভালো করে উচ্চ মাধ্যমিক শ্রেণীটা রেজাল্ট ভালো করতে হবে, এবং রেজাল্টটা মুখ্য না, রেজাল্ট মুখ্য না। তোমার যদি বেসিক ডেভেলপ থাকে, তুমি যদি খালি কন্ডিশনে উতরে যেতে পারো, তুমি চান্স পাবে। এটার জন্য বেসিকটা হলো মূল, বুঝে পড়াটা হলো মূল। রেজাল্ট হয়ে গেছে জিপিএ 5, কিন্তু কোনো জায়গায় চান্স হয়নি। আর একজনের জিপিএ 4.8, কিন্তু সে ভালো জায়গায় চান্স পেয়েছে। এমন প্রশ্ন, স্যার বুয়েটে তো চান্স পাইতে, বুয়েটে স্কোরে আসতে গেলেই আমাকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং বাংলা অথবা ইংলিশে A+ পাইতে। হ্যাঁ, 4টে A+ পাইলে এমনি প্লাস হয়ে যায়। কন্ডিশন। আমি এইটাকে একটু গ্রাফ হিসেবে দেখাবো কিভাবে আমরা আমাদের রসায়নের সাথে এটার সম্পর্ক কি। দেখো, রসায়নে একটা রাসায়নিক বিক্রিয়া যদি বলি, এটা হলো এনার্জি, শক্তি, স্থিতি শক্তি বলি, যা বলি নর্মালি আমরা বললাম, এখন শক্তি। আর এটা হলো রাসায়নিক বিক্রিয়া, রিঅ্যাকশন কোঅর্ডিনেট, রিঅ্যাকশন কোঅর্ডিনেট। আর এটা হলো এনার্জি। কারণ বিক্রিয়া হলে এনার্জির পরিবর্তন হয়, শক্তির পরিবর্তন হয়। বিক্রিয়া হলেই শক্তির পরিবর্তন হয়, ফলে শক্তিটা ওয়াই অক্ষে এবং বিক্রিয়াটা স্বাধীন এক্স অক্ষে। কোনটা কার উপর ডিপেন্ডেন্ট? তোমরা এসএসসিতে গ্রাফ কিছু পড়ছো, ইন্টারমিডিয়েটে অনেক জায়গায় গ্রাফ আছে, ফিজিক্সে আছে, কেমিস্ট্রিতে আছে, ম্যাথে আছে। গ্রাফ এর নিয়ম সেটা হলো স্বাধীন চলক, অধীন চলক। এক্স অক্ষে কে, ওয়াই অক্ষে কে। এক্স অক্ষে হলো স্বাধীন চলক, যা ঘটবে, ঘটার কারণে যার পরিবর্তন হবে সেটা হলো অধীন চলক। তাহলে বিক্রিয়া, শক্তি, আমরা বলবো শক্তি বনাম রাসায়নিক বিক্রিয়া এর লেখচিত্র। আমাদের রাসায়নিক বিক্রিয়া লেখচিত্রে আমরা দেখি এইরকম। এটা একটা রাসায়নিক বিক্রিয়া। এখানে দেখো বিক্রিয়ক উপরে, উৎপাদ নিচে। তাইলে এখন প্রশ্ন, এই বিক্রিয়াটার এই জায়গাটার নাম কি জানো? রাসায়নিক বিক্রিয়া
ইন্টার স্টেটও বলতে পারি, স্টেপও বলতে পারি, ইন্টারমিডিয়েট স্টেট, স্টেপও বলতে পারি, ট্রানজিশন স্টেট, ট্রানজিশন স্টেট, ইন্টারমিডিয়েট স্টেট, অন্তর্বর্তী জটিল, অন্তর্বর্তী জটিল, অন্তর্বর্তী জটিল। অন্তর্বর্তী জটিল কি স্যার? দেখো বিক্রিয়াটাতে এই বিক্রিয়কগুলো উৎপাদে পরিণত হতে চায়, চাইতে গেলে এই জায়গায় তাকে বিক্রিয়া, এটা হলো বিক্রিয়া ক্ষেত্র বলা হয়। এটা কি নাম? বিক্রিয়া ক্ষেত্র, রিয়াকশন প্লেস, বিক্রিয়া ক্ষেত্র। এইটা হলো মূল বিক্রিয়া ক্ষেত্র। বিক্রিয়া করতে গেলে বিক্রিয়ককে এই জায়গায় উঠতে হবে। এটার নাম কি বলছিলাম? ইন্টারমিডিয়েট। তুমি এখন কোন অবস্থায় আছো? ইন্টারমিডিয়েট। তার মানে তুমি এই অবস্থায় আছো, অন্তর্বর্তী জটিল। স্যার অন্তর্বর্তী জটিল কেন বললো? স্কুল লাইফ একটা বিরাট সময় পার করে গেছো, গড় রেজাল্ট ক্লাস 1 2 3 4 5 6 বিভিন্ন সময় বিভিন্ন রেজাল্টের মাধ্যমে একটা পর্যায়ে সেটেল হয়ে গেছে তোমার বেসিক ডেভেলপের মাধ্যমে। তুমি এসএসসিতে ভালো রেজাল্ট করেছো, ভালো রেজাল্ট করেছো। এবার একটা দীর্ঘমেয়াদী লাইফ পার করে গেছো, গড় রেজাল্ট আসছে এসএসসি। এবার যখনই তুমি ইউনিভার্সিটিতে বুয়েট মেডিকেলে ভর্তি হবে, 4টা ইয়ারের একটা রেজাল্ট, গড় রেজাল্ট, 4 ইয়ারের রেজাল্টের গড় রেজাল্ট হবে তোমার নেট রেজাল্ট। অর্থাৎ ফার্স্ট ইয়ারে একটু খারাপ করছো, সেকেন্ড ইয়ারে একটু ভালো করছো, থার্ড ইয়ারে আবার ভালো করছো, ফোর্থ ইয়ারে যা একটু খারাপ, গড় মিলে যা হয় সেই রেজাল্ট, গড় রেজাল্ট। তার মানে বিশাল একটা অংশ ব্যাপী একটা গড় রেজাল্ট তৈরি হয়, বিশাল অংশ মনে করো। কিন্তু এই জায়গাটা দেখো তো অনেক উঁচু জায়গা কিনা, এবং বলতো এই যে প্রত্যেকটি বিক্রিয়ক এখান থেকে এই জায়গাটার নাম হলো সক্রিয়ণ শক্তি। সক্রিয়ণ শক্তি। স্যার সক্রিয়ণ শক্তি কি? বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়কগুলো পারস্পরিক সংঘর্ষের মাধ্যমে সক্রিয়ণ শক্তি অর্জন করে। আর তুমি যদি বিক্রিয়ক বলি, স্টুডেন্ট, আমরা যদি পরীক্ষার ক্ষেত্রে বলি, তাহলে স্টুডেন্টরা বই পড়ে বেসিক জ্ঞানের মাধ্যমে সক্রিয়ণ শক্তি অর্জন করে। কে কত সক্রিয়ণ শক্তি অর্জন করে এখানে উঠলো তার উপর ডিপেন্ড করবে এখানে বিক্রিয়ার তাপ উৎপাদী হবে না তাপহারী হবে, তাপ উৎপাদী হবে না তাপহারী হবে। ঠিক এখানেও দেখো এটা সক্রিয়ণ শক্তি অর্জন করছে, আর তোমার সক্রিয়ণ শক্তি হলো তোমার বেসিক ডেভেলপ। তুমি এসএসসি পর্যন্ত কি জানো সেইটা, সেটার ভিত্তিতে তুমি ইন্টারমিডিয়েটে উঠছো। এই ইন্টারমিডিয়েটে উঠে তোমার এই জায়গাটা দেখো তো খুব খুব ইয়া কিনা, তীক্ষ্ণ কিনা, খুব ছোট এবং উঁচু টিলার মতো। দেখো আমি যদি তোমাকে বলি রাঙ্গামাটিতে নিয়ে গিয়ে যে কিছু ছোট ছোট পাহাড় আছে, টিলা, সবাই উঠো, সবাই দৌড় দিয়ে উঠবে। কিন্তু যদি বলি যে বিশাল একটা পাহাড় দেখাচ্ছি, যে এইটার উপরে উঠো, অনেকেই ভয় করবে, এত উঁচু উঠতে পারবো না। 1 2 অনেকে আবার উপরে উঠলে চিল্লাচ্ছে, এই সাবধান। ঠিক এখানেও তুমি এমন একটা জায়গায় উঠে আসো ইন্টারমিডিয়েট, সব সময় বলবে সবাই তোমাকে, তুমি যদি একটা গাছে উঠো, অনেক উঁচুতে উঠছো, সাবধান, পা পিছলে যাবে। ঠিক এখানেও বলা হয় তুমি ইন্টারমিডিয়েট উঠছো, সাবধান, পা পিছলে যাবে, পড়ে যেতে পারো, খুব সাবধানে ইন্টারমিডিয়েটটা হ্যান্ডেল করো। ইন্টারমিডিয়েট খুব তীক্ষ্ণ এবং এই যে অল্প জায়গা, এবং দেখো কিরকম মানে উঁচু চূড়া, এই চূড়ায় তুমি অবস্থান করতেছো। অন্তর্বর্তী জটিল এক অবস্থা থেকে আর একটা অবস্থায় যাবে, দীর্ঘমেয়াদী অবস্থায়, মাঝে কিছু সময় তোমাকে ইন্টারমিডিয়েট থাকতে হয়। তাহলে বলো কি বললাম? একটা দীর্ঘমেয়াদী সময় পার করে গেছো, আবার একটা দীর্ঘমেয়াদী সময় যাইতে চাচ্ছ ইন্টারমিডিয়েট পাশের পর, মাঝে কিছু সময়টা অবস্থান করতেছো একটা ইন্টারমিডিয়েট অন্তর্বর্তী। এই জন্য বলছে এক অবস্থা থেকে
আর এক অবস্থায় যাওয়ার মধ্যবর্তী অবস্থার নাম ইন্টারমিডিয়েট অবস্থা। এই জন্য এই অবস্থাটা খুব সতর্কতার সহিত থাকতে হবে, কারণ এটা চূড়া, একেবারে চূড়ার সর্বোচ্চ অবস্থা। এখান থেকে পা পিছলে পড়ে গেলেই তুমি শেষ। আর যদি এখানে সাবধানতার সহিত থাকো তাহলে তুমি অনেক কিছু করতে পারবে ইনশাল্লাহ। আমি মোটামুটি একটা বলছি, ধারণা দিতে পারছি যে ইন্টারমিডিয়েট রেজাল্টটা কিরকম এবং রেজাল্টের গুরুত্বটা কিরকম, এসএসসির রেজাল্টটা কিরকম এবং গুরুত্বটা কিরকম। তো আমি এখন এটা মুছে দিতে চাই। দেখো, এই সক্রিয়ণ শক্তি বলছি বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়কগুলো পারস্পরিক সংঘর্ষের মাধ্যমে অর্জন করে। আর আমরা বলছি যে স্টুডেন্টের ক্ষেত্রে এসএসসি পর্যন্ত যে বেসিক, সেই বেসিকটাই তার সক্রিয়ণ শক্তি। এবারে আমাদের কিছু বইয়ের নাম, রসায়নে তুমি কোন কোন বইয়ের লিস্ট মনে হয় মজার ইচ্ছা দেওয়ার কথা, এখন পর্যন্ত মনে হয় দিছে কিনা আমি জানি না। তো আমরা কমপক্ষে একটা স্টুডেন্টকে কমপক্ষে 2টি বই কিনতে হবে। বাবা একটা কথা, স্কুল লেভেলে তুমি যে বইটা পড়ছো সে বইটা ছিল বোর্ড কর্তৃক প্রকাশিত, কিন্তু এখন ওই জন্য ওই বইটার আমি প্রত্যেক পেজে পেজে পড়ছি, কারণ প্রত্যেকটা পেজেই সিলেবাস ছিল। ইন্টারমিডিয়েটে যখন আমি উঠলাম তখন আমার বইগুলো হলো বোর্ড কর্তৃক আর এনসিটিভি কর্তৃক শিক্ষা বা মাধ্যমিক উচ্চ পাঠ্যক্রম তোমার হলো অনুমোদিত। তাহলে বলো, আগে ছিল এনসিটিভি কর্তৃক একেবারে প্রকাশিত, সেই তো ওটা টোটাল বইটাই সিলেবাস। এখন যে বইটা, সে বইটা হলো এনসিটিভি কর্তৃক অনুমোদিত। এখন এই অনুমোদিত বইয়ের কারণে বই মোট 13-14টা বই আছে কেমিস্ট্রিতে। এখন এতগুলা বই ছাড়, তাহলে আমি কোন বই কিনব? একটা বই না বাবা, তোমার ভালো করতে গেলে তোমাকে কমপক্ষে 2টি বই রাখতে হবে। কেউ যদি 3টে রাখে ভালো, ওকে, কমপক্ষে 2টা বই তুলনা করে পড়তে হবে। কারণ আবার এটাও বলি, বইগুলো দেখবে যে অনেক মোটা, ভয় পাবে, ছাড় এত বড় বই কিভাবে পড়বো। না, তোমার এখানে এত বেশি ভয় পাওয়ার কিছু নাই। তোমাকে বুঝতে হবে তোমার সিলেবাস কোনটা, পাঠ্যক্রম। দেখো, তোমার বইয়ের প্রথম পেজ 2-3 পেজ যাবে, তাই দেখবে যে পাঠ্যসূচি আছে। এই পাঠ্যসূচিতে যাবে, পাঠ্যসূচিতে গিয়ে তুমি কি করবে? টপিকস দেখবে, প্রত্যেকটা টপিকস উল্লেখ করা আছে, ওইটাই তোমার সিলেবাস। তোমার বইয়ের যে চ্যাপ্টারে ধারাবাহিক প্রত্যেকটা টপিকস তোমার সিলেবাস না। সিলেবাস কোনটা? পাঠ্যসূচিতে যা আছে তাই আমার সিলেবাস। তাইলে আমরা এই পাঠ্যসূচি দেখবো বইয়ে, দেখে সেই সিলেবাস অনুসরণ করে পড়ব কোন কোন টপিকস আমার সিলেবাসে আছে। অনেক টপিক, শোনো, যখন অনুমোদিত করে বোর্ড তখন টিচারেরা স্বাধীন হয়। টিচারেরা একটার সাপেক্ষে আরেকটার সাপেক্ষে আরেকটা ব্যাখ্যা করতে গিয়ে সিলেবাস বহির্ভূত অনেক জিনিস বইয়ের মধ্যে নিয়ে আসবে, অনেক জিনিস আসবে, যে জিনিসগুলো তোমার কেউ যদি ইন্টারেস্ট পায় পড়বে, কিন্তু সেখান থেকে প্রশ্ন হবে না। ফলে তুমি সেই জিনিসগুলো অ্যাভয়েডও করতে পারো, অথবা যদি চাও যে না আমি কিছু দেখি, পড়ি, রিডিং পড়ি, কারণ ওই এটার সাথে এটা জড়িত, এটা হায়ার স্টাডিজের, কিন্তু এখানে দিল কেন, এই দেখতে পারো। কিন্তু তোমার পাঠ্যসূচি তোমার যেটা, সেটা হলো প্রত্যেকটা টপিকস পাঠ্যসূচি অনুযায়ী এবং তার সাপেক্ষেই পরীক্ষা হবে, তার সাপেক্ষেই ভর্তি পরীক্ষা হবে। ফলে তুমি বইয়ে পাঠ্যসূচি অনুযায়ী পড়বে। 1, 2, আমি 2টা বই কমপক্ষে কিনতে বলি। কেন? কারণ যেহেতু বোর্ড কর্তৃক অনুমোদিত বিভিন্ন রাইটার বিভিন্নভাবে বই লেখছেন, ফলে আমি 2টা বই কিনবো। একটা বইকে বেস ধরব, আর একটা বই থাকবে আমার, একটা বইকে বেস ধরব, আর একটা বই থাকবে এই বেস বইটা পড়বো বেশি, আর ওর সাথে মিলাবো দ্বিতীয় বইটা, মিলিয়ে যেটা যেটা নতুন তথ্য সেটা এই বইয়ে লিখবো, বইয়ের মাঝে মাঝে লিখে রাখবো অতিরিক্ত তথ্য। তাহলে আমার ওটাও পড়া হলো, আর এইটা হইল কি নোট হয়ে গেল প্রায়। 1,
বইয়ে স্যার বই লিখবো, বই লিখলে তো ভালো লাগে না বাবা, উপায় নেই। ইন্টারমিডিয়েট তুমি যদি বই লিখতে পারো এরকম করে, কারণ 3টে বই তুমি একসাথে পড়তে পারবে না, 2টে বই তুমি একসাথে রেখে পড়া তোমার জন্য কঠিন হবে। ফলে একটা বইকে তুমি বেশ ধরো, আর একটা বইকে তুমি সাথে রাখো, তুলনা করো, এটা তথ্য কোনটা অতিরিক্ত, এই তথ্যগুলো তুমি এখানে তোমার সেই জায়গার সাথে আশপাশে লিখে রাখো, তাহলে একটা বইয়ের তথ্যগুলো মোটামুটি চলে আসে। আবার যদি বলে না স্যার অনেক বড় বড়, তখন এতগুলো তো এখানে লেখা যায় না, সেটা লেখি রাখো, ওই বই থেকে পড়ছি, ওই বই থেকে পড়ছি, তাহলে রেফারেন্স হয়ে গেল। এখন তোমার প্রশ্ন, এটার উদ্দেশ্য এইটা যদি করতে পারো তাহলে তোমার রিভিশন দেওয়ার একটা সুবিধা হবে। 2 আর একটা সুবিধা হবে, সেটা কি? ভর্তি পরীক্ষার সময় তোমাকে বিশেষ করে মেডিকেল বা বিভিন্ন ধরনের ভর্তি পরীক্ষায় লাইন বাই লাইন পড়তে হয়। একটা পেজে যদি একটা দাগানো থাকে 2-4টা, এই দাগানোটা আছে এ কারণেই তুমি ভর্তি পরীক্ষার সময় ওই পেজে গেলে তুমি মানসিকভাবে চাঙ্গা হবে, আর এটা তো আমার পড়া, দ্রুত পড়া হবে, কোনো দাগ নাই, কোনো দিন দেখি নাই, মনে হয় না, পড়তে ইচ্ছা করবে না। ভর্তি পরীক্ষার সময় পড়াটা আরো ক্রিটিক্যাল এবং সেটা মানে তোমার যন্ত্রণাদায়ক এখনকার তুলনায়, নর্মাল রেজাল্টের তুলনায়। ফলে বলছি এই জন্য যে তুমি যদি বইটা দাগায় রাখো, বই দাগায়ার উত্তর রেডি করো, তাহলে পরবর্তীতে যখন তুমি ভর্তি পরীক্ষা দিতে যাবে তখন তোমার ওই বইটা পড়তে গেলে তুমি সাইকোলজিক্যালি ডেভেলপ হবে, মানসিকভাবে চাঙ্গা থাকবে, ফলে দ্রুত পড়া হবে, তোমার জন্য পজিটিভ হবে। এই জন্য আমি বলছি যে তুমি কমপক্ষে তোমাকে 2টা লাগছে, এবং সব আমার সাবজেক্টের কথা আমি বলি কমপক্ষে 2টা, 3টে হলে ভালো হয়। আমাদের যে আমরা মনে হয় 4টা বইয়ের দিয়েছি রেফারেন্স, ঢাকা কলেজ, বিভিন্ন কলেজ বিভিন্ন বইয়ের রেফারেন্স দেবে, সব বইই মোটামুটি ভালো, যে কলেজ যেটা দেয় ওকে করো, কোনো সমস্যা নেই, কিন্তু কমপক্ষে 2টি বই রাখবে। আমরা এবার চলে যাচ্ছি আমাদের মূল সিলেবাসের আমরা অংশ হিসেবে দেখতে চাই আমাদের পরমাণুর গঠন। আমার টপিকসটা ছিল পরমাণুর গঠনে আসলে কোয়ান্টাম সংখ্যা। কি সংখ্যা? কোয়ান্টাম সংখ্যা। এখন প্রশ্ন, কোয়ান্টাম সংখ্যা পড়ার আগে আমি বলি একটা পরমাণুর গঠন সংক্রান্ত উক্তি। প্রশ্ন, এটা সোডিয়াম পরমাণু 11, পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা 11, মানে প্রোটন সংখ্যা 11। 11টি প্রোটন আছে। পরমাণুটি তড়িৎ নিরপেক্ষ। তড়িৎ নিরপেক্ষ অর্থ হলো প্রোটন সংখ্যা সমান সংখ্যক ইলেকট্রন আছে, পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ সমান হওয়ায় পরমাণুটি নিরপেক্ষ, তার মানে ওখানে 11টা ইলেকট্রন আছে। এই প্রশ্নটা হলো পজিটিভ চার্জগুলো পরমাণুতে নিউক্লিয়াসে থাকে একত্রে, আর ইলেকট্রনগুলো বাইরে অবস্থান করে। আমার প্রশ্ন এখানে 2টি, তোমাদের উদ্দেশ্যে চিন্তা করবে, আমি উত্তর দিয়ে দিচ্ছি, প্রশ্ন করে তারপর চেষ্টা করব উত্তর দেওয়ার আমার মতো করে। যে 1, পরমাণুতে পরমাণু নিউক্লিয়াসে সমস্ত ধনাত্মক চার্জ একত্রে পুঞ্জীভূত থাকে কিভাবে? আমরা জানি পজিটিভকে বিকর্ষণ করে, পজিটিভকে বিকর্ষণ করে, কিন্তু পরমাণুর ক্ষেত্রে বাস্তবে জানি আমি পজিটিভকে বিকর্ষণ করে, কিন্তু পরমাণুর ক্ষেত্রে দেখতেছি সমস্ত পজিটিভ চার্জ আবার বিকর্ষণ করার পরও একত্রে কিভাবে থাকে।
এক নিউক্লিয়াসের মধ্যে সমস্ত পজিটিভ চার্জ পুঞ্জীভূত কেমনে থাকে? বিকর্ষণ করার কথা, ভেঙে যাওয়ার কথা। 2 নম্বর প্রশ্ন হলো প্রোটন ইলেকট্রন, প্রোটন এবং ইলেকট্রন পরস্পরকে আকর্ষণ করা সত্ত্বেও ইলেকট্রনগুলো নিউক্লিয়াসে পতিত হয় না কেন? নিউক্লিয়াসে পতিত হয় না কেন? তাহলে এখন বলো, আমরা জানি বাস্তবে পজিটিভ নেগেটিভ আকর্ষণ করে, পজিটিভ পজিটিভ বিকর্ষণ করে, যা আমরা সচরাচর দেখি। পরমাণু গঠিত হয় তার বিপরীত ঘটনা দিয়ে। পজিটিভ নেগেটিভ পরস্পরকে আকর্ষণ করে, কিন্তু ইলেকট্রনগুলো নিউক্লিয়াসে পতিত হয় না। তার মানে আবার আকর্ষণের একটা লিমিট আছে, এর বেশি যাইতে পারে না। আবার এখানে দেখো পরমাণু নিউক্লিয়াসে ধনাত্মক আধান একত্রে পুঞ্জীভূত, কিন্তু আমরা জানি পজিটিভ পজিটিভ পরস্পরকে বিকর্ষণ করে। বিকর্ষণ তাহলে পরমাণু নিউক্লিয়াস হওয়ার কথা না। নিউক্লিয়াস নাই, পরমাণু নেই, পরমাণু নাই, পদার্থ নেই, পদার্থ নেই, পৃথিবী নেই, কেউ নেই, আমরা কিচ্ছু না। তাহলে বলো, আমরা যা জানি তার বিপরীত ঘটনা দিয়েই তৈরি হয় পরমাণু, পদার্থ, পৃথিবী, এবং তাকেই ব্যবহার করে তার মাধ্যমেই তাদের দিয়েই আমাদের গঠন। তাহলে এখন প্রশ্ন হলো, পরমাণু নিউক্লিয়াসের সমস্ত ধনাত্মক চার্জ একত্রে পুঞ্জীভূত থাকে কিভাবে? এইটা যদি বলতে চাই তাহলে এখানে 2টি কারণ, 2টি ঘটনা। এক প্রোটন এবং এটার পারমাণবিক ভর হলো 23। তাহলে বলো, আমরা জানি এখানে দেখো এই যে পারমাণবিক ভর 23, এটা হলো প্রোটন প্লাস নিউট্রনের ভর 23। প্রোটন হলো 11, নিউট্রন হলো 12। এই নিউট্রনগুলো একটা ফ্যাক্টর। 2টি প্রোটনের মাঝে একটা নিউট্রন অবস্থান করে 2টি প্রোটনকে মিনিমাইজ করার সুযোগ করে দেয়। 2টি প্রোটনের ঝগড়া, 2টি প্রোটনের বিকর্ষণ রোধ করে কিছুটা। তার মানে প্রোটন নিউট্রন রেস সজ্জা একটা ফ্যাক্টর। এই প্রোটনগুলোর মাঝে মাঝে নিউট্রন অবস্থান করে প্রোটনগুলোকে রিপালশনের হাত থেকে কিছুটা রক্ষা করে। 1, 2 আর একটা ঘটনা বলো তোমরা, প্রোটনের ভর আমরা তুলনামূলকভাবে 1 ধরি, নিউট্রনের ভর প্রোটনের ভরের চেয়ে সামান্য বেশি। তাহলে এখানে আমি প্রোটনের ভর ধরছি 1, নিউট্রনের ভর তাহলে 1-এর চেয়ে একটু বেশি। তাহলে 12টা নিউট্রনের ভর বলো তো, তাহলে তার সাপেক্ষে সোডিয়ামের প্রকৃত পারমাণবিক ভর হওয়ার কথা 23 পয়েন্ট সামথিং। 23 পয়েন্ট সামথিং। আবার বলছি, প্রোটনের ভর 11টা প্রোটন 11, নিউট্রনের ভর 12টা নিউট্রনের ভর প্রোটনের ভর 1-এর তুলনায় একটু বেশি। তাহলে এখন প্রশ্ন, তাহলে প্রোটন আর নিউট্রনের ভর মিলে 23 পয়েন্টের চেয়ে একটু বেশি হবে, কিন্তু প্রকৃতপক্ষে সোডিয়ামের ভর 23 পয়েন্ট না, 22.98, যাকে আমরা 23 ধরি প্রায়। তার মানে 23 ভরের চেয়ে একটু বেশি হওয়ার কথা, কিন্তু ভর কিছুটা কমে 23-এ চলে আসে। কেন স্যার? এটার কারণ কি? এই যে আর একটা ফ্যাক্টর, 1 নম্বর ফ্যাক্টর ছিল এইটা, 2 নম্বর ফ্যাক্টরটা হলো পরমাণুর ভরের কিছু অংশ, খুব সামান্য অংশ, E=mc², আইনস্টাইনের সূত্র, ভর শক্তি সূত্র অনুসারে E=mc²। এই যে ভর শক্তিতে রূপান্তরিত হচ্ছে, কিসে রূপান্তরিত হচ্ছে? শক্তিতে রূপান্তরিত হয়। যে শক্তিটার নাম বলা হয়, তার মানে পরমাণুর সামান্য ভর শক্তিতে রূপান্তরিত হয়, E=mc² সূত্র অনুসারে।
এই শক্তিটার নাম নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি। তোমরা যাকে চেনো সবল নিউক্লিয়ার বল, সবল নিউক্লিয়ার বল, নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি, নিউক্লিয়ার বন্ধন শক্তি, অর্থাৎ নিউক্লিয়াস গঠনের জন্য যে শক্তি, সেই শক্তিটা তাহলে কোথা থেকে আসে? সেই শক্তিটা আসলো পরমাণুর বলো কিছু ভর শক্তিতে রূপান্তরিত হয় ন্যাচারালি, হয়ে নিউক্লিয়াস গঠন হয়ে যায়। তাহলে বলো এইটার নাম পরমাণুর, এটাকে ভর ত্রুটিও বলে। প্রকৃত ভর যা তার চেয়ে ভর কিছু কম পাওয়া যায়, এই ভরটুকু কি হয়? শক্তিতে রূপান্তরিত হয়। এই শক্তিটাই নিউক্লিয়াস গঠন করতে সাহায্য করে, এই শক্তিটাই নিউক্লিয়াস গঠন করতে সাহায্য করে। বুঝতে পারছি একটা? আবারও বলছি, এক প্রোটন নিউট্রন প্রোটন সজ্জা, এর কারণে প্রোটনগুলো একত্রে পুঞ্জীভূত থাকে। দুই, জোর করে একটা এনার্জি দিয়ে তাদেরকে চাপিয়ে রাখা হয়, না তোমরা বেরাতে পারবে না। এই চাপ শক্তিটার নাম নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি, অর্থাৎ নিউক্লিয়াস বেঁধে রাখা হয়। নিউক্লিয়াস গঠনের জন্য যে শক্তি, শক্তিটা কোথা থেকে আসে? পরমাণুর কিছু ভর শক্তিতে রূপান্তরিত হয়ে এই গঠনটা সম্ভব করে। একটা প্রশ্নের উত্তর তাহলে মোটামুটি বুঝতে পারছি। এবার দুই, ইলেকট্রনগুলো কিভাবে একত্রে পুঞ্জীভূত থাকে? সময় আছে আর কত? 4 মিনিট, উত্তরটা দেওয়া যাবে না, তো আমরা বলছি তারপরও যে আমরা ইলেকট্রন নিউক্লিয়াসে পতিত হইল না কেন? ইলেকট্রন প্রোটন আকর্ষণ করে, আকর্ষণ করার পরও ইলেকট্রনগুলো নিউক্লিয়াসে পতিত হয় না কেন? এটার মূল কারণ কি? মূল কারণটা হলো, ব্যাখ্যা করতে গেলে একটা জিনিস বলতে হবে, স্পিন গতি। নাম শুনছো? পৃথিবীর কিন্তু স্পিন গতি আছে। কয় ধরনের? পৃথিবী নিজ অক্ষের চারিদিকে ঘুরে, সূর্যকে কেন্দ্র করে ঘুরে। আচ্ছা একটা কথা বলো, সূর্য সেন্টার পয়েন্ট, নিউক্লিয়াস, সূর্যের চারিপাশে গ্রহগুলো আছে। এখন বলো তো সূর্যের সাথে গ্রহগুলোর আকর্ষণ বল আছে কিনা? এই আকর্ষণ বলটার নাম কি? আমরা বলি ম্যাগনেটিক ফোর্স, চুম্বকীয় আকর্ষণ বল। কি বলি? চুম্বকীয় আকর্ষণ বল। এই চুম্বকীয় আকর্ষণ বল, দেখো সূর্য একটা বড় চুম্বক ক্ষেত্র, আর পৃথিবী গ্রহগুলো তার সাপেক্ষে ছোট। তাহলে সবগুলো সূর্য গ্রহ এবং সূর্য সবগুলো গ্রহকে আকর্ষণ করার কথা এবং তাদের আকর্ষণে চলে যাওয়ার, একত্রে পুঞ্জীভূত হওয়ার কথা, কিন্তু হয় না। প্রত্যেকটাই সামান্য কম বেশি হলেই আবার বিকর্ষণ। ঠিক ওই ধরনের কিছু ঘটনা এখানে পরমাণুর মধ্যে আমরা চিন্তা করতে পারি যে ইলেকট্রন। তাহলে বলো স্পিন গতি কি জিনিস? যারা নিজ অক্ষের চারিদিকে ঘুরতে পারে এবং এরকম নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে পারে, এ ধরনের দুই ধরনের গতি সম্পন্ন বস্তু এরা ক্ষুদ্র চুম্বক রূপে আচরণ করে। স্পিন গতি কেমন জানো? এই যে এরকম, এটা এরকম ঘুরতেছে নিজের পৃথিবী, আবার কি করতেছে? নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে। যদি এভাবে না দেখে এরকম ঘুরতেছে, আবার নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতেছে। কিন্তু আমরা এরকম ঘুরতে পারবো না, আমরা কিন্তু এরকম না। তাহলে বলো স্পিন গতি যাদের থাকে তারা ক্ষুদ্র চুম্বক, নরমালি চুম্বক রূপে আচরণ করে। এক্ষেত্রে আমরা বলবো ইলেকট্রন স্পিন গতি আছে, ইলেকট্রন ক্ষুদ্র চুম্বক রূপে আচরণ করে। ইলেকট্রনও নিজ অক্ষের চারিদিকে ঘুরে এবং নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে, স্পিন গতি আছে। অর্থাৎ আমি নিউক্লিয়াসকে না ঘুরুক, যদি কারো স্পিন গতি নিজ অক্ষের চারিদিকে ঘুরতে পারে তাহলে তারা ক্ষুদ্র চুম্বক রূপে আচরণ করে। সে কারণে বলছি ইলেকট্রন ক্ষুদ্র চুম্বক রূপে আচরণ করে। এরপরে ইলেকট্রন ক্ষুদ্র চুম্বক রূপে আচরণ করে, এটা সময় লাগবে, এটা নিয়ে আমরা আগামী ক্লাসে, শেষে পথে না, আগামী ক্লাসে এইটুক বলে আমরা এখান থেকেই কোয়ান্টাম সংখ্যার আবির্ভাব, কেন আমরা ইলেকট্রন বিন্যাস করব, কেন ইলেকট্রনগুলো কেন এইদিকে আসলো, ছড়িয়ে গেল। যদি ইলেকট্রনগুলো নিউক্লিয়াসে পতিত হইতো, আমরা জানি প্রোটন প্লাস ইলেকট্রন ইজ ইকুয়াল টু নিউট্রন, প্রোটন প্লাস ইলেকট্রন ইজ ইকুয়াল টু নিউট্রন।
তাহলে বলো, যদি সব ইলেকট্রন এখানে আসতো তাইলে হয়ে যাইতো নিউট্রন। নিউট্রন মানে নিউট্রাল, নিউট্রাল মানে কিছু নেই, নাই পরমাণু পদার্থ পৃথিবী কিছু নেই। কিন্তু তুমি আবার চিন্তা করো, ইলেকট্রনগুলো পৌঁছিতে পারলো না নিউক্লিয়াসে, ইলেকট্রনগুলো বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকলো। কেন দাঁড়িয়ে থাকলো? এবং এই দাঁড়িয়ে থাকার কারণেই কোয়ান্টাম সংখ্যা টার্মটা, কারণ একটা ইলেকট্রন কোথায় দাঁড়িয়ে আছে, এই কোথায় দাঁড়িয়ে আছে এইটার ব্যাখ্যা দেওয়ার জন্য কয়েকটা সংখ্যার অবতারণা করা হবে। এই সংখ্যাগুলোকেই বলা হবে কোয়ান্টাম সংখ্যা। আমরা আগামী দিন এইটুক ব্যাখ্যা দিয়ে কোয়ান্টাম সংখ্যা শুরু করব আশা করি, এবং কোয়ান্টাম সংখ্যার মাধ্যমেই ইলেকট্রন কোথায় কোথায় থাকবে তার বিস্তারিত বিবরণ পাবো। কোয়ান্টাম সংখ্যা টার্মটা ব্যবহার হয় একটি ইলেকট্রনের পূর্ণ পরিচয় দেওয়ার জন্য। যে কয়টা সংখ্যার অবতারণা করে পূর্ণ পরিচয়। পূর্ণ পরিচয় কি স্যার? ইলেকট্রনটি কোন শক্তি স্তরে থাকে, কোন উপশক্তি স্তরে থাকে, কোন অরবিটালে থাকে, কিভাবে ঘোরে, সংখ্যার অবতারণা করা হয়। এই সংখ্যাগুলোকেই আমরা বলবো কোয়ান্টাম সংখ্যা। সেই কোয়ান্টাম সংখ্যা আমরা আগামী দিন ইলেকট্রনগুলো কেন দূরে বাইরে থাকলো তার সাপেক্ষে, যখনই বাইরে থাকলো তখন কোথায় কোথায় রাখবো, সেইটা আমরা কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে আলোচনা করব। আজ এ পর্যন্তই। থ্যাংক ইউ।